বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি। উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় ৩,৫০০ কোটি টাকা। সুফল বিবেচনায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, রাজস্ব বেড়ে দুর্ভোগ কমার আশা। সৈয়দপুরে শীত বস্ত্রের পাইকারি বেচাকেনা শুরু, ব্যস্ততা বেড়েছে ঝুট গার্মেন্টস কারখানায়। মার্কেটে মার্কেটে বাড়ছে মজুদ, ভালো মুনাফার আশা ব্যবসায়ীদের। গোলায় তোলার আগ মুহূর্তে আমন খেতে মাজরা পোকা ও ব্লাস্টের প্রকোপ। রংপুর অঞ্চলে কীটনাশকেও মিলছে না সুফল, ৩০% ধানে চিটা। লোকসানের শঙ্কায় দিশেহারা কৃষক। এবং জাপানের সঙ্গে বিরল খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্রের। তাকাইচি ট্রাম্প বৈঠকে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা। টোকিওকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলে সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ৩,৫০০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। দুটি প্রকল্প প্রস্তুত করতে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উপকূল ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। পানির জন্য সাত সকালেই কলসের সারি, কখনো ছুটতে হয় ২-৩ কিলোমিটার দূরের পুকুরে। আমাকে এনে সবসময় জলের কষ্ট পেয়েছেন, আমরা মহিলারা ঘুমেতে উঠেই আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে, যে জলের জন্যেই আমাকে কোন জায়গার জল নিয়ে আমরা রান্না করব, কোন জায়গার জল নিয়ে আমরা খাবো। উপকূলে পানির অভাব নেই, তবুও এক কলস সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। তবে খুলনার চাল নাই। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল, খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। ৯.৫ বর্গ কিলোমিটারের এই পৌরসভার ৩১,০০০ বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে। এই দুটো পুকুর আছে, তাই আমরা মনে করেন এই ব্যবহার করি। অর্থ করে আছে, তারা কিনে ব্যবহার করে বাইরের থেকে জল, আর যাদের একটু নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সবকিছু করে। ২৩ কোটি টাকা ব্যয়ে ৪.৪৩ কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা। স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল। খাল সেচের উপযোগী হয় ৭২১ হেক্টর জমিতে বছরে দুবার ফসল হয়। খালপাড় ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে পণ্য পরিবহন। আমাকে লবণের জন্য আগে কোনো ফসল দেখা হতো না, তাতে করে আমাদের খুব অভাব ছিল। বর্তমানে আমরা এই গেট হয়ে খুব ভালোই আছি আর কি। লবণ পানি ঢোকে না, ধান চালি ভালো হয়। জলবায়ুর অভিঘাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা। এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার। তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার। কয়েক ঘন্টা বা কয়েকদিন অনেক সময় নিমজ্জিত থাকতো এলাকা, কিন্তু এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। এডিবির তথ্য, বর্তমানে $25 কোটি ব্যয়ে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় ২২টি শহরে। পাইপলাইনে আছে $30 কোটি ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্প। এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। Our aim is crystal clear. We want to scale up our investment projects and also replicate this kind of success stories across the nation, so that more and more Purushavas and cities and also people will benefit from ADB's support. প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতাও দেখতে চায় এডিবি। শুভ খান, সময় সংবাদ, পটুয়াখালী। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাবেক মহাপরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি। জনাব মুজেরি, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম,
অর্থাৎ উপকূলীয় এলাকায় যে অবকাঠামোগত উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নে এডিবি আসলে ঋণ দিতে চাচ্ছে। শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই অঞ্চলগুলোতে আসলে এ ধরনের প্রকল্পগুলো কতটা জরুরি, বা এই প্রকল্পগুলো কি আরো বেশি হওয়া প্রয়োজন কিনা, সেটি যদি একটু পরিষ্কার করে বলতেন। নিঃসন্দেহে একটা জিনিস হচ্ছে যে এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো আমাদের দেশে আছে, এই উপকূলীয় অঞ্চলগুলো তো বিশেষ করে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে, এগুলো কিন্তু ক্রমাগতভাবে এই জলবায়ু পরিবর্তনের ফলে এগুলোতে বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো, অর্থাৎ এর ফলে দুর্যোগ প্রবণ এলাকা হয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের কারণে এই অঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু একটা ভীষণ সমস্যার মধ্যে বসবাস করেন। কাজেই এইসব এলাকায় যেটাকে আমরা বলছি অবকাঠামোগত উন্নয়ন, যাতে এই দুর্যোগের সময় তাদের জীবন এবং তাদের বেসিক যেগুলো মৌলিক চাহিদা, এগুলা সুরক্ষা করা সম্ভবপর হয় এবং তাদের জীবন এবং জীবিকা যাতে নির্বাহ করা এটা সম্ভবপর হয়, এই ধরনের যে প্রচেষ্টাগুলো, এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং আগামী দিনগুলোতে এর গুরুত্ব কিন্তু আরো বাড়বে, যেহেতু আমরা এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এগুলো কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে আমাদের দেশে। কাজেই এটা মাথায় রেখে আমাদের নিতে হবে যে কি ধরনের অবকাঠামোগত সুবিধাগুলো এখানটায় অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে যেগুলো আমাদের দুর্বল এবং দরিদ্র জনগোষ্ঠী, তারাই তো সবচেয়ে বেশি এই ধরনের দুর্যোগে তারা সবচেয়ে বেশি সাফার করে। কাজেই তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখেই এই প্রকল্পগুলো নেওয়া উচিত, যাতে তাদের মূল্যবান যে সব জীবন জীবিকা এটা সুরক্ষা করা সম্ভব করা হয় এবং তাদের যেমন ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাতে দেওয়া সম্ভবপর হয়। জি, কিন্তু এই ধরনের প্রকল্পগুলো আসলে বিদেশি সহায়তায় করা ভালো নাকি দেশীয় কোনো সোর্স থেকে করা আসলে ভালো, যদি বলেন। এখন একটা হচ্ছে যে আমাদের দেশে আপনি যদি আমরা দেখি, এখনো কিন্তু এই ধরনের এই উপকূলীয় এলাকায় বিশেষ করে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন, এই দুটো ক্ষেত্রে কিন্তু এখনো আমরা দেশীয় অর্থে এবং বিদেশি সহায়তায় অনেক কিন্তু প্রকল্প চলমান আছে। এবং এক্ষেত্রে যেমন বিশ্ব ব্যাংক সহায়তা করছে, যেটা আমাদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে তারা কিন্তু এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন সেক্টরে তারা কাজ করছে। এছাড়াও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ওয়াটার8 বা water.org, এগুলো কিন্তু এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনে এই ধরনের আরো অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু বহুদিন থেকে এই কাজগুলো করছে। এখন এক্ষেত্রে আমার দুটো জিনিসের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটা হচ্ছে এই যে বিভিন্ন সংস্থা যে কাজগুলো করছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, এটা অত্যন্ত জরুরি। কারণ পিকেএসএফ এর কথা বললাম বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সহায়তা করছে, তারা কিন্তু কাজ করছে আমাদের যেগুলোকে আমরা বলি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, এমএফআই, তাদের মাধ্যমে কিন্তু কাজ করছে। এবং এখন আমাদের দেশে যেসব এমএফআই আছে কাজ করছে, তাদের কিন্তু যেমন তারা আয় বর্ধনের কর্মসূচি দেয়, এমনি কিন্তু ওয়াটার এবং স্যানিটেশনের জন্য তারা কিন্তু ঋণ প্রদান করে এবং তাদের যাদের চাহিদা আছে তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে, এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনের জন্য ঋণ গ্রহণ করে এবং পরবর্তীতে তারা কিন্তু ঋণগুলো পরিশোধ করে নিয়মিতভাবে। কাজেই একটা জিনিস এখানটা করা দরকার, সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোথাও হয়তো কম সুদে দেওয়া হচ্ছে, কোথাও হয়তো বেশি সুদে দেওয়া হচ্ছে, কোথাও হয়তো ফ্রি দেওয়া হচ্ছে। কাজে এই ধরনের যে একটা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের শর্তাবলী, এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা দরকার, যাতে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে সহজভাবে এবং সুচিন্তিত এবং সুপরিকল্পিত ভাবে এগুলো কাজ করতে পারে, যাতে এটা স্থায়ী হয় এবং তাদের একটা সমাধান দিতে পারে।
এই দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। জনাব মুজিরি, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই। কিছুদিন আগে IMF যেটা বলেছে যে অর্থ দেওয়ার ক্ষেত্রে এখন থেকে যাচাই বাছাই করা হবে, সেই জায়গায় ADB ৩,৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? প্রত্যেকটা বিদেশি সহায়তা সংস্থাই ঋণ দেওয়ার আগে হয়তো রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টা নিশ্চিত হতে চায়, সেটা তারা চায়। যদি এই বিষয়টা একটু বলতেন। জি, অবশ্যই একটা জিনিস দেখেন যে ADB বা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ গ্রহণ করি না কেন, এই ঋণটা তো আমাদেরকে পরিশোধ করতে হবে। কাজেই এটা মাথায় রাখতে হবে যে এই ঋণটা যাতে সৎ ব্যবহার করা হয় এবং এতে যাতে সত্যিকার অর্থে ঋণটা পরিশোধ করার ক্ষেত্রে এটা কোনো দায়ভারের সৃষ্টি না করে। এটা মঙ্গলটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমার মনে হয় যে এটাও মাথায় রাখতে হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ক্ষমতায় আছে, আগামী যদি ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তখন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, স্বাভাবিকভাবেই এই জিনিসটা কিন্তু আমার তো মনে হয় না যে ADB বা যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন তারা এই নির্বাচনের আগে এই ঋণটা প্রদান করতে তারা আগ্রহী হবেন। কারণ তারা নিশ্চয়ই অপেক্ষা করবেন এই ৩-৪ মাস অপেক্ষা করে একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন তাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা সহায়তা ঋণ প্রদান যদি তারা করতেও চায় তাহলে কিন্তু তাদের মনোভাবটা দেখে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু তারা ঋণটা প্রদান করবে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা এটা জানি যে বিদেশি সহায়তা এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুব একটা আসছে না, আসার কথাও না। কারণ একটা হচ্ছে যে দেশে বর্তমান পরিস্থিতি এটা খুব একটা বিনিয়োগ বান্ধব নয়, চরম অস্থিতিশীলতা বিরাজ করছে সর্বক্ষেত্রে এবং এই অস্থিতিশীলতা আমার মনে হয় না যে একটা নির্বাচনের আগে একটা বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি হবে আমাদের অর্থনীতিতে এবং সমাজে। কাজে এটা মাথায় রেখেই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বিষয় হবে জিনিসটাকে এই নির্বাচিত সরকার আসার পরে তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত যে তারা কিভাবে এই ঋণটাকে গ্রহণ করবে বা বাস্তবায়ন করবে। কারণ সেটা না হলে পরবর্তীতে হয়তো একটা দেখা যাবে যে এই সরকার যেহেতু তাদের আর খুব বেশি দিন ক্ষমতায় নেই, কাজেই নতুন সরকারের যে নীতি তাদের সঙ্গে সমন্বিতভাবে নিঃসন্দেহে ADB বা যে কোনো প্রতিষ্ঠানই থাক, আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠান হোক না, তাদের আগ্রহ থাকতে পারে, কিন্তু এটা আমার মনে হয় না তারা বাস্তবায়ন করার জন্য তারা নতুন সরকারের জন্যই অপেক্ষা করবে। আমরাও আসলে প্রত্যাশা রাখি যে নির্বাচন হোক এবং নির্বাচিত একটি সরকার আসুক, বিদেশি যে সহায়তা সেগুলো বাংলাদেশে আসলে আরও বাড়তে থাকুক, সেটি বোধহয় ভালো হবে এবং এই ধরনের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হোক। জনাব মুজিরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন BIDS এর সাবেক মহাপরিচালক ডক্টর মোস্তফা কে মুজিরি। কোটি কোটি টাকা অনিয়ম দুর্নীতি ধরা পড়ায় অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে চট্টগ্রাম নগরীর ৭০ লাখ বাসিন্দা ঘরে বসেই দিতে পারবেন গৃহকর। ফাঁকি রোধের পাশাপাশি বাড়বে রাজস্ব, কমবে বিড়ম্বনা ও দুর্ভোগ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ৬০ বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি হোল্ডিং আছে ২,৩৪,৮১৫টি। গৃহকর ফাঁকি সহ নানা প্রতারণায় ব্যাহত হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ফিল্ডবুক ঘষামাজা করে ৫ বছর আগে দুটি প্রতিষ্ঠান ৪০ কোটি টাকা গৃহকর ফাঁকির পর সম্প্রতি তদন্তেও নামে দুদক। এমন বাস্তবতায় কর ফাঁকি ও দুর্নীতি ঠেকাতে ম্যানুয়াল থেকে বেরিয়ে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিট্যাক্স সলিউশন ও মাইলাইজের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্ধ হবে নানা কারসাজি ও প্রতারণা। দুর্নীতিটাকে আস্তে আস্তে আমাদেরকে শূন্যের আওতায় আনতে হবে এবং এই ধরনের বিভিন্ন হোল্ডিং ট্যাক্সকে ডিজিটালাইজ করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেটাকে শতভাগ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে
পরিণত করতে চাই। যদি ডিজিটালাইজেশন হয় তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো এটা আগে থেকে জেনে যাব, এবং এই যে আমাদের যে এখন ইনফিল্ট্রেটগুলো হয় যেগুলো আসে না সেগুলো কিন্তু তখন চলে আসবে। অনলাইন পদ্ধতিতে গ্রাহককে পড়তে হবে না বিড়ম্বনায়, ঘরে বসে প্রদান করতে পারবেন হোল্ডিং ট্যাক্স, কমবে নগরবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা। এই সিস্টেম হবে স্বয়ংক্রিয়ভাবে। যারা ট্যাক্স পে করছেন ওনাদের একটা অ্যাকাউন্ট থাকবে, ওনারা যে ট্যাক্সটা দিচ্ছেন ওনারা এই পোর্টালে লগ ইন করেই দেখতে পাবেন যে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি, বা সামনের ট্যাক্স ইয়ারে আমার কোনো ট্যাক্স বাকি আছে কিনা, সামনের ট্যাক্স ইয়ারে আমার কত ট্যাক্স আসতে পারে, আমার ট্যাক্স পেমেন্ট ডেডলাইন কবে। সাথে এইটাতে যেহেতু একটা ব্যাংক আমাদের সাথে আছে, ফুল পেমেন্টটাও অনলাইনে পসিবল। প্রথম দিকে বাণিজ্যিক হলেও ইবিএল এর মাধ্যমে পর্যায়ক্রমে 2 লাখের বেশি আবাসিক গ্রাহকরাও অনলাইন সেবার আওতায় আসবেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হিল স্থল বন্দর দিয়ে কমেছে ভারত থেকে চাল আমদানি। বন্দরে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি চাল। এতে লোকসানের মুখে আমদানিকারকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিল স্থল বন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিলস্থল বন্দর দিয়ে চালের আমদানি স্বাভাবিক রয়েছে। প্রথম দিকে যে চালের আমদানি হতো প্রতিদিন 100 থেকে 150 ট্রাক, সে চালের আমদানি কিন্তু এখন বর্তমানে 30 থেকে 35 বা 40 ট্রাকে দাঁড়িয়েছে। তো গত 12 আগস্ট থেকে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 4200 ট্রাকে প্রায় 1,85,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বন্দর দিয়ে। তবে চালের পর্যাপ্ত আমদানি হলো, চালের কিন্তু এখানে বেচা বিক্রি বা পাইকারের আগমন বা কাঙ্ক্ষিত পাইকার কিন্তু অনেকটা কম আসছেন। এই যে কারণে চাল কিন্তু এখানে বেচা বিক্রি অনেকটা স্থবিরতা বিরাজ করছে চালের বেচা বিক্রি। তো আমি আজকে সকালে হিলস্থল বন্দরে, পুরো হিলস্থল বন্দর আমি ঘুরে দেখেছি। এখানে কাঙ্ক্ষিত যে পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু নাই। তবে চালের যে ট্রাকগুলো দেখছেন আপনি, এগুলো সমস্ত চাল বোঝাই ট্রাক, এগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এক একটা ট্রাক এবং ড্রাইভারদের সাথে কথা বলে জেনেছি এক একটা ট্রাক প্রায় 10 দিন থেকে 20 দিন, কোন ট্রাক কিন্তু তার থেকেও কিন্তু বেশি কিন্তু দিন দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু পাইকারি যে ক্রেতা সংকটে তারা চাল বেচা কিনা কিন্তু অনেকটা স্থবিরতা বা বেচা বিক্রি হচ্ছে না। তবে আমি যারা চাল আমদানি করছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছিলাম যে চালের আমদানি বা বাজার দর কী অবস্থা। তারা আমাকে যেমনটা বলছেন যে হিলস্থল বন্দরে চাল যেটা সেটা কিন্তু প্রকারভেদে, যদি আমি বলি স্বর্ণা চাল কিন্তু বিক্রি হচ্ছে প্রায় যেটা 50-এর উপরে, সেটা কিন্তু 44 টাকা, স্বর্ণা 48 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া কিন্তু সম্পা কাটারে কিন্তু 63 থেকে 64 টাকা বিক্রি হচ্ছে। তো তাছাড়া কিন্তু এখানে চালের কিন্তু বর্তমানে সারিবদ্ধভাবে যে চাল বোঝার ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, সে চালগুলো সবই কিন্তু চাল বোঝার ট্রাক কিন্তু এখানে। তবে চালের ট্রাক থাকলে কিন্তু ক্রেতা একদম শূন্যতা, ট্রাক কিন্তু মানে ক্রেতা নাই এমনটাই বলছেন। তবে আমদানিকারকরা বলছেন যে এই চালগুলো তারা যেহেতু সরকার এই মাস পর্যন্ত মেয়াদ ছিল, হয়তো বা সরকার যদি মেয়াদ বৃদ্ধি না করে তাদের যে বরাদ্দ, সে বরাদ্দগুলো হয়তো আর চাল তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যে কারণে কিন্তু চালের যে আমদানি সেটা তারা বাড়িয়েছিল। চালের আমদানি বাড়ার পরে কিন্তু ক্রেতা সংকট। তবে আর একটা কারণ, আমি একজন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা চালের কি অবস্থা। তারা বলছেন প্রতিদিন হিলি বন্দর থেকে তারা যে পাইকার 10 ট্রাক চাল কিনতো, সে এখন বর্তমানে 1 ট্রাক চাল কিনছেন। কারণ বিভিন্ন মোকামে চালের যে সরবরাহ ওখানে বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। এটার কারণ হিসেবে আমি ওই পাইকারির কাছে জানবার চেষ্টা করেছিলাম। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নতুন ধান কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কাটা শুরু হয়েছে। সেই ধানগুলো ইতিমধ্যে কিন্তু তারা বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় আসতেও শুরু করেছে, যার কারণেই কিন্তু এই চালের বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা আর একটা কথা বলছেন, যদি আমি আমদানিকারকদের সাথে কথা বললাম যে এই চালগুলো তাদের কি পরিমাণ চাল বা তাদের চালের যে কি পরিমাণ চাল ভারতে আছে, তারা বলছেন যে এখন পর্যন্ত চালের যেটা ভারতে কিন্তু এখন পর্যন্ত চালের ট্রাক কিন্তু পর্যাপ্ত চালের ট্রাক রয়েছে, তার প্রতিদিন কিন্তু আমদানি স্বাভাবিক রয়েছে। তবে চালগুলো তারা যে বিক্রি করছেন সেখানে প্রতি কেজি চালের তারা কিন্তু 2 টাকা লোকসানে বিক্রি করছেন, এমনটা কিন্তু আমদানিকারকরা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া কিন্তু এখানে তারা বলছেন যে পাইকারি ব্যবসারা হয়তো আজকালের মধ্যে আসলে হয়তো বেচা কেনা শুরু হবে। হিলস্থল বন্দর থেকে শুল্ক ফ্রিতে চাল আমদানি, বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলস্থল বন্দর। এবার জানাবো চলতি সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই এর লেনদেন পরিস্থিতি।
চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজকের দ্বিতীয় কার্য দিবসে শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি কিছুটা দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী আছে। এই মুহূর্তে আমরা যদি প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্সের শেয়ারের লেনদেন 28.90 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5115 পয়েন্টে। এরপর ডিএসইএক্স ইন্ডেক্স অর্থাৎ যে সরিয়া সূচক আছে সেটি 6.41 পয়েন্ট বেড়ে এখন আছে 1079 পয়েন্টে, এবং ডিএস30 ইন্ডেক্স অর্থাৎ যে বাছাই সূচক সেটি 14 পয়েন্ট বেড়ে এখন আছে 1983 পয়েন্টে। অর্থাৎ আজকে শেয়ার বাজারে এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে সেটি হচ্ছে 1342 কোটি টাকার মতো। আজকে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আসলে শেয়ার লেনদেন করছে সেই কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে 235টি কোম্পানির শেয়ারের দাম আসলে বেড়েছে, এবং কমেছে হচ্ছে 67টি কোম্পানির শেয়ারের লেনদেন, এবং অপরিবর্তিত আছে 83টি কোম্পানির লেনদেন। এখন যদি আমরা একটু দেখতে চাই যে এই মুহূর্তে যে শেয়ার বাজার যে কোম্পানিগুলো অংশ নিয়েছে সেই টপ 20 শীর্ষ তালিকায় যে 20টি কোম্পানি আছে তার মধ্যে যে কোম্পানিগুলো আসলে শুরুর দিকে আছে এবং শীর্ষে আছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন শুরুতেই। এই কোম্পানির আজকে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 489 টাকা 50 পয়সায়, অর্থাৎ গতকালকে এই দামে বিক্রি হয়েছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 507 টাকা 80 পয়সায় বিক্রি হচ্ছে, অর্থাৎ গতকালকের তুলনায় আজকে শেয়ারের দাম বেড়েছে। এরপরে দ্বিতীয় তালিকায় যে আছে রবির গতকালকে যে প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 29 টাকা 80 পয়সায়, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 30 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ বেড়েছে। এরপরেই আছে সোনালী পেপার, সেটিকে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 252 টাকা 10 পয়সা, এবং আজকে 264 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে, অর্থাৎ গতকালকের তুলনায় আজকের পরিস্থিতি আমরা কিছুটা ভালো দেখছি। 4 নম্বর তালিকায় আছে খান ব্রাদার্স পিপি উইভেন, সেখানে গতকালকে এই কোম্পানিটির শেয়ার বিক্রি হয়েছে 93 টাকা 30 পয়সায়, আজকে 89 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে, অর্থাৎ গতকালকে কিছুটা বেশি ছিল, আজকে কিছুটা কমেছে। তো এই ছিল সব দ্বিতীয় কার্য দিবসে ডিএসইর যে লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী আছে। তো এই ছিল আমার কাছে শেয়ার বাজারে লেনদেন পরিস্থিতির সবশেষ খবর। পরিচর্যার অভাবে আজ তিস্তা শুধু আর নদী নয়, এক দীর্ঘশ্বাস, এক অব্যক্ত কষ্টের নাম। ভাঙাগড়ার অন্তহীন খেলায় বিধ্বস্ত তিস্তার পার, ক্লান্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। তবে অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এখন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও আশা নিরাশার দোলাচলে পড়তে পারে এই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি, ফসল, স্বপ্ন, আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন। উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি, এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোনো রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত। এমন পরিস্থিতিতে তিস্তা পারের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। চায়না করে, এনডিএ করে, এটা করে, ওটা করে, কেউ তো করে না কাজ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে, নদী খোঁড়ার কোনো কথা নাই। এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন্ড কিনবে, বিদেশের যারা আছে কর্মরত তারাও বন্ড কিনবে। গবেষকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও তৈরি হতে পারে নানা শঙ্কা। যদি অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারে, তাহলে মনে করতে হবে যে এটা আবারও একটা অন্ধকারের দিকে পড়ে গেল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নদী শাসনের মধ্য দিয়ে শুধু ভাঙ্গন প্লাবনই রোধ হবে না, একই সঙ্গে সুরক্ষা পাবে কৃষি জমি।
থাকবে। গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, ইকোনমিক জোন, ফলে উত্তরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বহুকাঙ্ক্ষিত এই প্রকল্প। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রফতানি বন্ধ থাকায় ও আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে নীলফামারীর সৈয়দপুরে ঝুট কাপড় গার্মেন্টস মালিক কারিগরদের। লাভের আশায় এরই মধ্যে শীতবস্ত্রের মজুত করতে শুরু করেছেন তারা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। 2 শতাধিক জুট গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকরা ব্যস্ত কাটিং ও সেলাইয়ের কাজে। মার্কেটের দোকানগুলোতে ইতোমধ্যে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের পোশাক সহ নানা শীত বস্ত্রের আগাম মজুত। দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় কম দামে সংগ্রহ করা তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম হয়। এক সময় নীলফামারী সৈয়দপুরের এই জুট পণ্য বিদেশে রপ্তানি হতো। বর্তমানে স্থলপথে রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এখানকার কারখানার মালিকরা। এখন প্রোডাকশন আমাদের খুব বেশি, ঠান্ডার সিজন চলতেছে, তাই আমরা কাজ করতেছি। আমাদের এই শীতের সময় সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে। মালগুলো ভালো, মোটামুটি ভালো, কম দামের পাওয়া যায়। গত বছরের তুলনায় এবারকার মোটামুটি শীত যদি আগাম নাও নামে, কিন্তু বেচাকিনি হচ্ছে। নেপাল, ভুটান আমরা পাঠাইতাম, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে আমাদের। আমরা লোকালে বিক্রি করতেছি এগুলো। অন্য সব মোকামের চেয়ে এখানকার শীত বস্ত্রের দাম কম থাকা ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমান। ব্যবসায়ীরা বলছেন শীতের বেচাকেনা শুরু হয়েছে, কারিগরদের হাতেও প্রচুর কাজ। সামনে আপনার শীতের মাল আমাদের তৈরি করতে হয়, আগে মজুত করতে হয়। এখন জ্যাকেট তৈরি করতেছি, এই জ্যাকেটটা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশের চাহিদা আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে থেকে ঢাকা যায়, চিটাগাং যায়, তারপরে খুলনা, বরিশাল, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিতরে আমাদের মার্কেটটা আছে। রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে ইতোমধ্যে প্রায় 200 গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। মুন্সিগঞ্জে মীর কাদিম আড়তে আসছে প্রচুর পরিমাণে ইলিশ, তবে দাম এখনও চড়া। 1 কেজি ওজনের ইলিশের দর উঠেছে 2000 টাকা। 1.5 কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে 2600 টাকা কেজিতে। এদিকে মেহেরপুরের সপ্তাহ ব্যবধানে অর্ধেকে নেমেছে বেশিরভাগ সবজির দাম। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ ধরা শুরু হয়েছে সাগর অভয়াশ্রমে। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে উঠছে নানা আকারের ইলিশ। ভোর থেকেই হাঁক ডাকে চলে বেচা কেনা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও এখনও সাধারণের নাগালে আসেনি দাম। 1 কেজি ওজনের ইলিশের দর 2000 টাকা। 1.5 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকা কেজিতে। এছাড়া রুই, কাতল, মৃগেল সহ অন্যান্য মাছের দর কিছুটা কমলেও সহনীয় পর্যায়ে নামেনি। কিন্তু সে হারে মাছ দাম কমেনি। এরা মনিটরিং করে না, সিন্ডিকেট করে ইচ্ছা মতো করতেছে, সিন্ডিকেট ধরতে হইব বাজারে। এদিকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, মূলা সহ বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে। আগে যা ছিল তার তুলনায় এখন সবকিছুর দাম অর্ধেক হয়ে গেছে। 1 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দর নেমেছে অর্ধেকে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কাটার আগ মুহূর্তে ধানে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ। এতে 30% ধানে চিটা ধরেছে। রংপুর অঞ্চলের বেশিরভাগ এলাকায় আমন ধানে এবার এমন রোগের প্রকোপে দিশেহারা কৃষক। এতে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা। তবে কৃষি বিভাগের দাবি কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে আমনের আবাদ। কদিন পরেই ঘরে উঠবে সোনালী ফসল। তবে অনেক ধানের শীষ কালো হয়ে যাচ্ছে, গোড়ায় পচন ধরেছে। রংপুরের বেশিরভাগ এলাকার আমনের ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ। এতে প্রতিটি জমির অন্তত 30 ভাগ ধানে চিটা ধরেছে। এ অবস্থায় অর্ধেক ধানের ফসল পাওয়া নিয়েও শঙ্কায় কৃষকরা। থোপের মধ্যে 4 থেকে 5টা করে শীষ, ম্যাক্সিমাম 3-4টে শীষেই আপনার কালো হয়ে গেছে, পাতানের মতো হয়ে গেছে। বাইরে হওয়ার সাথে সাথে এই ধানের এই যে কালো কালো দাগ আসতেছে, এটারও ওষুধ অনেক দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এটা সারতেছে না। ওষুধ দেওয়ার পরও মনে করে এই সমস্যা হচ্ছে। ধান কাটার আগ মুহূর্তে এমন বিপর্যয়ে দিশাহারা চাষিরা। 5 থেকে 6 দফা কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না বলে জানান তারা। দোন প্রতি 10-12 মন হতো, সেখানে 5 মনও হবার নাই।
এখন আমরা তো খুবই এবার ক্ষতিগ্রস্ত হয়ে আবার লাগছি। মাজরা পোকা, পাতা মরা, কারেন্ট, আবার এই যে শীষ কালো কালো হয়ে যাচ্ছে। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার গতানুগতিক দাবি কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে সঠিক সময় পরামর্শ দিচ্ছি যে তারা এরকম কোনো স্পট ধানে দেখা দিলে দেওয়ার আগেই তারা যেন স্প্রে দেয়। তাপমাত্রা যখন বেশি তখন কিন্তু আমরা বলি যে জমিতে পানি ধরে রাখার জন্য। তো যখন 36-37 তখন আমরা যদি জমিতে পানি ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু জমির যে তাপমাত্রা সেটি কিন্তু কমিয়ে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রংপুর অঞ্চলে 6,21,505 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,10,000 মেট্রিক টন ধান। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাব, বাজার প্রতিযোগিতায় পিছিয়ে থাকা সহ নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের তাঁত শিল্প। তাঁত বোর্ডের কাছে ঋণ চেয়েও পাননি উদ্যোক্তারা। একসময় জেলা জুড়ে অসংখ্য কল চালু থাকলেও এখন পেশা বদলে ফেলেছেন অধিকাংশ শ্রমিক। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। একসময় তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে দেশব্যাপী সুনাম ছিল দিনাজপুরের। জেলার চিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা ও পার্বতীপুর উপজেলার বাংলাবাজার, জাহানাবাদ, দাঁড়ারপাড়, বেলাইচণ্ডী পৌর এলাকার প্রায় 5,000 মানুষ যুক্ত ছিলেন তাঁত শিল্পে। সেই সংখ্যা এখন নেমে এসেছে অর্ধেকের নিচে। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার কারিগরি পাড়ার তাঁত শিল্পীদের উৎপাদিত তোয়ালে, গামছা, শাড়ি, লুঙ্গি, চাদর, কার্পেট ও কাপড়জাত পণ্য জেলার চাহিদা মিটিয়ে যেত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এজন্য গড়ে ওঠে ছোট বড় শতাধিক তাঁত কারখানা সহ রানীরবন্দর তাঁতি সমবায় সমিতি। তাঁতিদের জন্য রানীরবন্দরে তাঁত বোর্ডে অফিস করা হয়, কিন্তু তাঁতিদের ভাগ্যের পরিবর্তন হয়নি। যে মজুরি পাই সেই মজুরি তো আমাদের চলে না। আমাদের অবস্থা এখন খুব শোচনীয়, আমরা সবসময় কাজ পাই না। তাঁত ব্যবসায়ীদের দাবি, সুতার দাম বেড়ে যাওয়া ও উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ায় তাঁতিরা এই শিল্পে টিকতে না পেরে অধিকাংশই বদলে ফেলেছেন পেশা। তাঁতের সামগ্রী জিনিস পাওয়া যায় না এবং এগুলা কাজ করি আমাদের যে দ্রব্যমূল্যগুলো দরকার এগুলোর দাম অনেক বেশি, কিন্তু কেনা বেচার দিক দিয়ে আমাদের পোষে আসে না। তাঁত বোর্ডের কাছ থেকে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতাও পাই না। রানীর বন্দরে তো এখন ঘরে ঘরে তাঁত ছিল, তাঁত শিল্পে তো বিকল্প হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার তো এই দিকে চোখ তাকায় না। এ ব্যাপারে রানীরবন্দর তাঁত বোর্ডের লিয়াজু অফিসার জালালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের নিষেধ আছে ক্যামেরার সামনে কথা বলতে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একসময় 2,000 তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 25টি। সময় সংবাদ, দিনাজপুর। পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রচেষ্টা প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় শুরু হয়েছে হাইজিন ক্যাম্পেইন কর্মসূচি। সম্প্রতি কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, রেকিট বাংলাদেশ হেড অব পার্টনারশিপ সালাহুদ্দিন আহমেদ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিন। কর্মসূচিটির আওতায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের 2.5 লক্ষাধিক শিক্ষার্থীদের ডেটল হারপিক হাইজিন কারিকুলাম বইয়ের মাধ্যমে পাঠদান ও প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হবে। কৃষকের মাঝে 350 ইউনিট ট্রাক্টর হস্তান্তর করেছে এসিআই মোটরস লিমিটেড। এর মাধ্যমে একক অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার দিনাজপুরের গোর এ শহীদ কেন্দ্র ঈদগাহ ময়দানে দিনব্যাপী কৃষকের মাঝে সোনালিকা ব্র্যান্ডের ট্রাক্টর হস্তান্তর করে এসিআই মোটরস লিমিটেড। এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী গৌরব সাক্সেনা। আরও ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুরত রঞ্জন দাস সহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসিআই মোটরস লিমিটেড জানায়, সোনালিকার সঙ্গে 18 বছরের যাত্রা দেশের কৃষি যান্ত্রিকীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কৃষির উন্নয়ন এবং কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরে মর্যাদা প্রতিষ্ঠায় অনুষ্ঠানের এসিআই মোটরস লিমিটেডের মূল লক্ষ্য। ক্রিপ্টো মুদ্রার বিশ্ববাজারে আবারও কমছে বিটকয়েন, ইথার ও সোলানার দাম। মার্কিন শুল্কনীতি আর ডলারের দামের অস্থিতিশীলতার প্রভাব বিশ্লেষণ দ্য ট্রেডিং ইকোনমিক্সের। ভূরাজনৈতিক উত্তেজনা, মার্কিন শুল্কনীতি আর ডলারের ওঠানামায় অস্থির বিশ্ববাজার, যার নেতিবাচক প্রভাব পড়ছে ক্রিপ্টো মুদ্রার দামেও।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, একদিনে $300 পর্যন্ত কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। মঙ্গলবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $1,13,843। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে ঋণ সংকট দেখা দেওয়ার প্রভাবও পড়ছে ক্রিপ্টো বাজারে। দাম কমেছে ইথারেরও। মাস ব্যবধানে 3.07% কমে এক একটি এই মুদ্রা বেচাকেনা হয়েছে $4,087.88। নিম্নমুখী সোলানার দামও এক মাসে 5.58% কমে মঙ্গলবার এক একটি মুদ্রা বিক্রি হয়েছে $201.28। তবে মাস ব্যবধানে 10.5% বেশি বেড়েছে বাইন্যান্সের দাম। এক সপ্তাহে 7.52% বেড়ে এই ক্রিপ্টো মুদ্রার দাম চড়েছে $1,138। অন্তরা সেন, সময় সংবাদ। এশিয়া সফরের অংশ হিসেবে জাপানের নবনির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই নেতার বৈঠক হয়। এদিন যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে একটি চুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ নিরাপত্তা নিশ্চিতে আরেকটি চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা। ক্ষমতায় আসার পর এটি তাকাইচির প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ। এদিকে জাপানি পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে 15% শুল্কের সমঝোতায় পৌঁছালেও তা এখনও কার্যকর হয়নি। এদিন আলোচনায় ট্রাম্প জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে এক দশক আগে চালু করা হয়েছিল জাপানের বিজনেস ম্যানেজার ভিসা। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা অপব্যবহারের অভিযোগে সেই নিয়ম কঠোর করছে সরকার। অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা, যেখানে বাড়ছে মূলধন, যোগ্যতা আর অভিজ্ঞতার শর্ত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে বিদেশি উদ্যোক্তাদের জন্য চালু হওয়া বিজনেস ম্যানেজার ভিসা এখন নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই ভিসার জন্য আবেদনকারীদের দেখাতে হবে অন্তত 3 কোটি ইয়েন মূলধন, যা আগের তুলনায় প্রায় 6 গুণ বেশি। আগে এই সীমা ছিল মাত্র 50 লাখ ইয়েন বা $33,000। এছাড়া আবেদনকারীর কোম্পানিতে অন্তত একজন পূর্ণকালীন জাপানি কর্মী রাখতে হবে। সেই সঙ্গে উদ্যোক্তার থাকতে হবে অন্তত 3 বছরের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা অথবা মাস্টার্স ডিগ্রি। আগে ছিল হচ্ছে আপনি সহজে বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। বর্তমানে জাপানের বিনিয়োগের শর্তগুলো একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে 500 মান থেকে এটা পরিবর্তন করে 3 কোটি প্রায় 3000 মান করা হয়েছে, যা আমার মতো শিক্ষার্থীর জন্য এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে আগের সহজ শর্তের কারণে অনেক বিদেশি ভুয়া বা নামমাত্র কোম্পানি দেখিয়ে এই ভিসার সুযোগ নিচ্ছিলেন। ফলে প্রকৃত ব্যবসায়ীদের পাশাপাশি জাপানে বসবাসের উদ্দেশ্যে অনেকে এই সুবিধা ব্যবহার করছিলেন। বিশ্লেষকরা বলছেন, চীনের সামাজিক নিয়ন্ত্রণ ও কঠোর বিধিনিষেধের কারণে অনেক উদ্যোক্তা জাপানের নতুন সুযোগ খুঁজছিলেন, কিন্তু নতুন নীতিতে বিনিয়োগ ও অভিজ্ঞতার বাধ্যবাধকতা বাড়ায় অনেকেই এই নতুন শর্ত পূরণে হিমশিম খাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এ পদক্ষেপ জাপানের উদ্যোক্তা ভিসা ব্যবস্থা, শৃঙ্খলা ও পেশাগত মান বাড়াবে। সরকার জানিয়েছে, নীতির মূল লক্ষ্য বিদেশি উদ্যোক্তাদের নিরুৎসাহিত করা নয়, বরং প্রকৃত বিনিয়োগকারীদের জন্য আরও টেকসই ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। প্রয়োজনে নতুন নিয়ম পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন তারা। টাকা বাড়ানোর বিষয় নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও কর্তৃপক্ষ দাবি করছে এই পদ্ধতি জাপানের ব্যবসায়িক পরিবেশকে ধীরভাবে স্থিতিশীল ও নিরাপদ করবে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দুবাইয়ে শুরু হয়েছে সুগন্ধি ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট 2025। এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় 3000 প্রতিষ্ঠান। মেলায় যোগ দিয়েছেন কয়েক লাখ ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থী। বিস্তারিত শিবলি আল সাদেকের রিপোর্টে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জ্যাবেল হলে চলছে 3 দিন ব্যাপী ওয়ার্ল্ড বিউটি মিডল ইস্ট এক্সিবিশন। এই মেলায় বিশ্বের প্রায় 3000 কোম্পানি তাদের পণ্য ও নতুন উদ্ভাবন প্রদর্শন করছে। এবারের আসরে মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশি সুগন্ধি ও কসমেটিক্স প্রস্তুতকারী শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আপনি ইন্ডাস্ট্রিয়াল 12-তে আমাদের দোকানে আসতে পারেন। আমরা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ দিতে পারি। সব গ্রাহকই আমাদের অর্ডারে সন্তুষ্ট। প্রথম দিয়ে অনেক ভালো সারা পাইছি,
ইনশাল্লাহ সামনে আরো 2 দিন আরো ভালো হবে। প্রস্তুতকারকদের দিক থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আরো বেশি ক্লায়েন্ট পাওয়া। এই পরিস্থিতিতে প্রদর্শনী সবচেয়ে ভালো সুযোগ। মেলায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের নতুন প্রোডাক্ট উন্মোচন করেছে। বিক্রয় প্রতিনিধিরা জানান প্রথম দিনেই গ্রাহকদের প্রচুর সাড়া মিলেছে। মরক্কো, ইজিপ্ট, কাতার, বাহরাইন, ওমান এইসব দেশগুলো থেকে আমার বিউটি ওয়ার্ল্ড এক্সিবিশনে অনেক কাস্টমার আসে এবং ওদের সাথে ভালো একটা বিজনেস হয়ে যায়। মেলায় আগত বিদেশি অতিথিরা বলছেন মধ্যপ্রাচ্যে পারফিউম সামগ্রীর জনপ্রিয়তা এবং দুবাইয়ের বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে খ্যাতি এই প্রদর্শনীর সফলতার মূল কারণ। বাংলাদেশি কয়েকটি র মেটেরিয়াল ও বোতলজাত কোম্পানি এবার প্রথমবারের মতো নিজেদের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরেছে। তবে বাংলাদেশের ভিজিট ভিসা বন্ধ থাকায় মেলায় বাংলাদেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল না। বিশ্বের নামকরা অসংখ্য সুগন্ধি কোম্পানি এই মেলায় এসেছেন তাদের গ্রাহকদের কাছে পণ্যের গুণগত মান এবং পরিচিতি তুলে ধরতে। এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে চায় এডিবি। উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় ৩.৫ কোটি টাকা। সুফল বিবেচনায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। 2টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, রাজস্ব বেড়ে দুর্ভোগ কমার আশা। এবং গোলায় তোলার আগ মুহূর্তে আমন খেতে মাজরা পোকা ও ব্লাস্টের প্রকোপ। রংপুর অঞ্চলে কীটনাশকেও মিলছে না সুফল। 30% ধানে চিটা, লোকসানের শঙ্কায় দিশেহারা কৃষক। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ে।